এই মুহূর্তে আপনার মনে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি উঁকি দিচ্ছে? অনেক কিছুই আসছে মাথায় ভিড় করে, আমি জানি, কিন্তু তারপরেও একটা প্রশ্ন বারবার নিশ্চয়ই আপনাকে হন্ট করছে মানে বারবার আপনাকে নাড়া দিয়ে যাচ্ছে। সেই প্রশ্নটা নিশ্চিতভাবেই এইটা হয়তো হতে পারে যে কেন একজন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বারবার টার্গেট হচ্ছেন। কার নাম করছি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই তিনি বাড়ির বাইরে বেরোচ্ছেন তখনই তাকে নানানভাবে নানান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা তার কাছে অনেক ক্ষেত্রে হয়তো হামলা হতে পারে যদি তার কথা ধরি, বা রাজনৈতিক মহলের যদি বক্তব্য ধরতে যায় তাহলে বারবার তাকে আটকানোর চেষ্টা চলছে। এই চেষ্টা কেন চলছে? তিনি কি কোথাও আবার সেই বিরোধীর যেরকম ছিলেন, তিনি যে আগ্রাসন তার মধ্যে ছিল সেটাকে ফিরে আসছে? সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ কোথাও কোথাও ভয় পাচ্ছেন? এই আলোচনা নিয়ে আজকে মানে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে এসে উপস্থিত হয়েছি রানা সেনগুপ্তের কাছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার টার্গেট করা হচ্ছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই আটকানোর চেষ্টা চলছে? কোথাও কি মনে হচ্ছে যে বড্ড বেশি মমতা ফোবিয়ায় ভুগছে? ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মমতার যে স্টেপগুলো হলো আর কি, এই যে ব্যারাকপুরে পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে যে ঘটনাটা ঘটলো, মমতা যে তৃণমূল কর্মীর বাড়িতে ছুটে গেলেন, যেটা নিয়ে হামলা হলো, বা তার গাড়িতে কাদা জুতো এই সমস্ত ছোড়া হলো, তাকে চোর চোর স্লোগান দেওয়া হলো, শুধু ওখানে নয়, শ্যামবাজারের মোড়েও তাই হলো, বেরিয়েছিলেন তাতেও দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু সুকৌশলে এক ধরনের লোক করছে। এরা বিজেপির লোক হতে পারে, আবার বিজেপি বলছে না এরা আমাদের লোক নয়, স্বতঃস্ফূর্ত জনতার ক্ষোভ। এই কথাটা শাসক দল বারবারই বলে এসেছে। আমি বামফ্রন্টের আমলেও দেখেছি, বামফ্রন্ট যখন কোথাও কোনো কেলেঙ্কারি ঘটাতো, কোনো মারধরের ঘটনা ঘটাতো, পিছিয়ে কাউকে মারতো, দিয়ে বলতো তো জনগণ করেছে, তা আমরা তো জানি না, আমাদের লোক নয় ওরা। তৃণমূলের ক্ষেত্রেও তাই হতো, তৃণমূল তখন অস্বীকার করতো যে ওরা আমাদের লোক নয়। বিজেপিও এখন বলতে শুরু করেছে ওরা আমাদের লোক নয়। তার ঘটনা হচ্ছে লোকরা তাহলে কারা? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে একটা বড় কোশ্চেন মার্ক তুলছে। বিজেপি বলছে আমাদের লোক নয়, তাহলে সাধারণ মানুষের কি দায় পড়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরোচ্ছেন, তাকে জুতো ছোড়া, ডিম ছোড়া, এবং তার কারণ হচ্ছে অনেক লোকই কিন্তু এদের মধ্যে নিশ্চয়ই আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার যাদের পরিবার পেয়েছে, দীর্ঘদিন ধরে পেয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেটা, তাহলে এটার কারণটা কি? এটার কারণটা একটাই মাত্র ব্যাপার, সেটার নাম তুই একটু আগে বললি, মমতা ফোবিয়া। ফোবিয়ার চোটে, মানে ভয়ের চোটে লোকজনেরা মমতাকে যত্রতত্রভাবে আটকানোর চেষ্টা করছে। এর আগের বারে উনি একটা জায়গায় যাবেন শোনা গিয়েছিল, সঙ্গে সঙ্গে তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করে দেওয়া হলো। তাকে মিছিল করতে দিলে রাস্তায় তিনি বেরোলে পুলিশ বাধা দিচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ অনুমতি দিচ্ছে শেষ মুহূর্তে যাতে বেশি লোক আসতে না পারে। এইসব করে অবশ্য কাজ হবে না। আর মমতাকে যে ভয় পাওয়া হচ্ছে, একটা ব্যাপারই হচ্ছে, মমতা যাওয়ার পরের দিনই শুভেন্দু অধিকারী দৌড়ে গেলেন মুখ্যমন্ত্রী। তিনি ওখানে গিয়ে 10 লক্ষ টাকা দিলেন, একে চাকরি দিলেন, ওই মানে মৃতের পরিবারের একজনকে, সম্ভবত স্ত্রীকে চাকরি দিলেন, লেখাপড়ার জন্য উনি নাকি 10 লাখ টাকা দিয়ে এলেন। এগুলো করে যেটা হলো, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধে বেশ কিছু কড়া অ্যাকশন নিলেন। এটা নেওয়া ছাড়া পথ ছিল না। তবে মজা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যখন এই যে পিটিয়ে মারার ব্যাপারটা, লকআপের মধ্যে মারার ব্যাপারটা হচ্ছিল, তখন কিন্তু কেউ কোনো কথাবার্তা বলেনি, এবং দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরই তখন প্রমাণ হয়ে গেল যেটা লকআপে মৃত্যু। এটাই হচ্ছে ভয় পাওয়ার মূলত কারণ। যদি একটা জিনিস তোমার কি আশ্চর্য লাগছে না বাবা, তোমার এই লম্বা মানে তোমার এই সাংবাদিক জীবনের জন্য আমি জিজ্ঞেস করছি, যে দীর্ঘদিন ধরে বহু নেতারা তুমি উত্থান দেখেছো, পতন দেখেছো, অনেকের জন্ম দেখেছো আশ্চর্যজনকভাবে, মানে হেভি হাই ইয়ের মধ্যে ছিল হয়তো, মানে যাকে বলে যে প্রচারের আলোই ছিল, হঠাৎ করে হারিয়ে গেছে, তার খোঁজই এখন কেউ রাখেন, এরকম অনেককে তুমি দেখেছো। কোথাও কি তোমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভয় পাওয়ার কারণটা খুব আশ্চর্যজনক বলে মনে হচ্ছে না তোমার? মানে একটা 73 বছরের মহিলা, তাকে ভয় পাওয়ার কি আছে? না, এটা একটা কথা তো মানতে হবে যে মমতাকে যদি ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়, ধর মমতা ধর্মতলা মোড়ে দাঁড়িয়ে আজকে একটা হ্যান্ড মাইক নিয়ে বক্তৃতা করতে শুরু করলো, ওখানে কিন্তু 2 লক্ষ লোক আধ ঘন্টার মধ্যে জড়ো হয়ে যাবে, হবেই। তার কারণ হচ্ছে মানুষ যখন ক্ষমতায় থাকে তখন তাকে অনেক রকমের গালাগাল দেওয়া হয়, এই তুমি অমুক, এই তুই চুপ করো না, তোমার লোকেরা এই খায় ওই খায়। যে মুহূর্তে তার ক্ষমতা থেকে যে সে সরে যায়, সে কিন্তু শহীদের মর্যাদা পেতে থাকে। মমতা এখন কার্যত শহীদের মর্যাদা পাচ্ছে। লোকে এখনই বলতে শুরু করেছে যে এরা কি ভোট করেছে, মমতাকে এরা জোর করে হারিয়েছে।
এখনই পাবলিক মানে যে ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর মুহূর্ত থেকে বলতে শুরু করে সেটাই এখন মানুষের মধ্যে মনে হচ্ছে মমতা আসলে হারেনি, মমতাকে জোর করে হারানো হয়েছে। এবং ন্যাচারালি আমার যদি কারোর প্রতি এবং এই ভাবনাটা খানিকটা কি বিজেপিও খানিকটা প্রতিষ্ঠা করে দিচ্ছে, মানে বিজেপির কাজকর্মের মধ্যে দিয়ে? হ্যাঁ, খানিকটা তো বটেই, ওরা তো করেই দিচ্ছে। তার কারণ হচ্ছে যে এতগুলো যে ঘটনা ঘটছে তার আগে পর্যন্ত যদি চুপচাপ থাকা হয়, নেতাজির বিষয়টা নিয়েই বলি, অনন্ত মহারাজের যে ব্যাপারটা হলো, অনন্ত মহারাজ বলার পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে কিন্তু তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়া হলো। নেতাজি বাংলার এখন সারা রাজ্য উত্তাল। হ্যাঁ, নেতাজি একটা বাংলার একটা মানে ভয়ঙ্কর রকমের সেন্টিমেন্ট। এখনো মাঝে মাঝে অনেক লোক আছে যারা বিশ্বাস করেন নেতাজি মারা যায়নি, তিনি কোনোদিন ফিরে আসবেন, ফিরে এসে এই দেশটাকে বদলে দেবেন, এরকম লোক আছে। কিন্তু সংখ্যা হয়তো কমে যাচ্ছে দিন দিন, তবে এরকম লোক আছে। মাঝে মাঝে পোস্টার পরে সুভাষ কিন্তু ফিরবেন, মানে হুমকি, ঘুষ খাচ্ছ, কাটমানি খাচ্ছ, বদমাইশি করছো, এ করছো, সুভাষ এলেই কিন্তু তোমাদের 12টা বেজে যাবে। এই সেন্টিমেন্টটাকে খোঁচা দেওয়া অনন্ত মহাজনের মতন একজন লোকের বোধহয় উচিত হয়নি, আমার মনে হয়। তারপরে উনি অবশ্য ক্ষমা চেয়েছেন, তার পদ্মবিভূষণ রাজ্য সরকার কেড়ে নিয়েছে, বঙ্গবিভূষণ তাকে রাজ্য সরকার কেড়ে নিয়েছে, তারপরে তিনি ক্ষমা চেয়েছেন। এদিকে আমাদের শ্রমিক লাহিড়ী, উনি একজন তাত্ত্বিক নেতা, শ্রমিক ভট্টাচার্য, উনি একজন তাত্ত্বিক নেতা। উনি কিভাবে নেতাজির দলকে গুন্ডার দল বলে দিলেন, এটা আমার মাথায় ঢুকছে না। মানে এই সবগুলো করে বিজেপি কিন্তু নিজের বিরুদ্ধে, মানে কি বলবো, বাংলায় যে প্রবাদ রাখি, নিজের কবর নিজেই খুঁড়ছে, নিজেরাই কিন্তু ধীরে ধীরে মানে লোককে বিরক্ত করে দিচ্ছে। যে লোক তৃণমূলের অপশাসনে তাদেরকে এনেছিল তারা কিন্তু ধীরে ধীরে বিরক্ত হয়ে যাচ্ছে। এর সঙ্গে তো নানান প্রশাসনিক ব্যাপার আছে, গ্যাস দেবো এত টাকায় হয়নি, অমুকটা করবো আজও হলো না, অন্নপূর্ণা ভাণ্ডার বলা হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার যারাই পাবে তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, দেখা যাচ্ছে এখন নানা রকমের ক্রাইটেরিয়া অ্যাড করা হচ্ছে, এই সব আর কি। মানে যখন দেখা যায় যে মানে এই ধরো তৃণমূলের যে বদলের কারণটা, মানে 77-এ বামেদের বদলের যে কারণটা, একটা চূড়ান্ত খারাপ পরিস্থিতি, কংগ্রেসের বিরুদ্ধে নানান অভিযোগ, মানুষ যখন দীর্ণ, মানুষ যখন সংকীর্ণ এবং দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন মানুষ কামব্যাক করেছিল 77-এ, সেইভাবেই বামেদের আসা। 11তেও তাই, এবার 15 বছর পর এই 2026-এও তাই। কিন্তু কখনো এর আগে, মানে 77 তুমি দেখেছো, তুমি 2011 সাল দেখেছো, তুমি 2026 সালও দেখছো, কোথাও কি তোমার আগের দুটোর ক্ষেত্রে কখনো মনে হয়েছে যে সরকার এলো সঙ্গে সঙ্গেই একটা ত্রাহি রব উঠে গেল, পালাই ভাব শুরু হয়ে গেল, মানে জনমানুষের যে বাবা এ আবার কি এলো, মানে কাদের আমরা নিয়ে এলাম, এই যে চর্চাটা, এরকম কখনো এর আগে কখনো তুমি দেখেছো? না, এটা কিন্তু মানে এইভাবে 3 মাসের মধ্যে অন্তত শোনা যায়নি। 3 বছর পরে হয়তো একটা গুনগুন ব্যাপার শোনা গেছিল। যার বামফ্রন্টের সময় যেটা হয়েছিল, বামফ্রন্টের বিরুদ্ধে 82 থেকেই মানুষের ক্ষোভ কিন্তু বাড়তে শুরু করেছে। ট্রামে, বাসে, চায়ের দোকানে, সব জায়গায় লোকে বামফ্রন্টকে গালাগাল দিত, তবুও বামফ্রন্ট ভোটে জিততো। শেষ মুহূর্তে মানুষ মনে করতো যে না, এরাই যথেষ্ট, বাবা আছে, থাক। আর বাংলার মানুষের একটা দোষ হোক বা গুণ হোক, তারা সবসময় ওই স্ট্যাটাস কো মেনটেন করতে চায়, যা আছে বাবা থাক, এটাকে চেঞ্জ করতে পারো না, আবার ফিরে এসে কি হবে। এবারে মমতারটা 15 বছরের স্ট্যাটাস কোটা মেনটেন হয়েছে, তার জায়গায় বিজেপির 3 মাস এলে অনবরত লোকে কিন্তু ডান হাত বাঁ হাত মেলাচ্ছে। মমতা এই করেছিল, ও তোমরা এটা করতে পারো না, আচ্ছা মমতার সরকার ওটা দিয়েছিল, তোমাদের এটা নেই কেন? তার ফলে এটা হচ্ছে সরকারে থাকলে নানা রকমের দোষ ত্রুটির সম্মুখীন হতে হয় বা গালিগালাজ খেতে হয়, এটা কিন্তু খেতে হয়। তবে এই রকমভাবে যে ব্যাপারটা, যে ওপেন প্রকাশ্য দেখতে পাচ্ছি ফেসবুকে বা রাস্তাঘাটে লোকে বলছে, এই যেমন নেতাজিকে এই ব্যাপারটা নিয়ে গুন্ডার দল বলেছে, এবার নেতাজিকে এই যে মানে অপমানজনক কথাবার্তা বলেছে, এটা নিয়ে মানে চায়ের দোকানদার পর্যন্ত প্রতিবাদ করছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এইগুলো কিন্তু বিজেপির সামনে চলা দরকার। যদি তাদের মনে হয় যে হ্যাঁ আমাদের দীর্ঘদিন শাসন করতে হবে, ওই কারোর বাড়িতে গিয়ে আমি কিছু টাকা পয়সা দিয়ে এলাম বা কোথাও দুম করে দৌড়ে গেলাম, একটা কিছু বলে দিলাম, এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এটা করে কিন্তু করা যায় না, মানে ক্ষমতায় থাকা যায় না, কাজ করতে হবে বিজেপিকে। একে তো রাজ্যের অবস্থা এই ধর 49 বছরেই আমি বলবো শোচনীয়, কোনো এমপ্লয়মেন্ট নেই, কোনো শিল্প নেই। এরা যেহেতু বড় বড় কথাবার্তা বলে এলো যে আমরা শিল্প আনবো, সেই শিল্প আনার ব্যাপারটাকে কিন্তু এদের দ্রুততার সঙ্গে করতে হবে। অন্যথায় যদি বিজেপি কাজ করতে না পারে, তাহলে কিন্তু ওই ব্যাপার শহীদের মর্যাদা আবার মমতা পেয়ে যাবে, সহানুভূতির ভোট আস্তে আস্তে ওর দিকে যাচ্ছে, যেতেই থাকবে। পরে দেখা যাবে হয়তো 5 বছর পরে আবার বামেরা চলে ফিরে এলো, কি মমতা ফিরে এলো, কি কংগ্রেস ফিরে এলো, একটা বিরোধী শক্তি আবার ফিরে এলো। এবং বিজেপি বোধহয় কোথাও একটা মনে হয় মানে
এই 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 ইস্যুটাতে বিজেপি কোথাও একটা বোধহয় মহা ভুল করেও ফেলছে কি? তোমার কি কোথাও মনে হয় যে, কারণ বিজেপি তো তলা সংগঠনটা নেই, মানে বিজেপি অন্যান্য যে দলগুলো, সে বামেরাই বলো কি তুমি তৃণমূলই বলো, এই দলগুলো কিন্তু সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল। ফলে এরা যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু পঞ্চায়েত থেকে পুরসভায় এদের দখল নিতে সময় লাগেনি। বিজেপির ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে একটা জিনিস রয়েছে, হয়তো যদি ডিসেম্বর মাসে সবকটা পুরসভার ভোট হয়ে যায় তাহলে দেখা যাবে অধিকাংশ জায়গাতেই বিজেপি চলে এলো। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে যে অবস্থা, খোলাখুলিভাবে নিচতলায় বিজেপির যেই দাঁড়াবে তারা হয়তো তৃণমূলেরই একটা অংশ দাঁড়াবে, তাদের বিরোধিতা করার মতো কিন্তু বাজারে লোক থাকবে না। তার কারণ হচ্ছে তৃণমূল এমনিতেই খুব ভেঙে চুরে গেছে। তবে কর্মীরা আছে, এখন যদি মমতা তাদের মধ্যে থেকে প্রার্থী বাছেন, সাহসী ছেলে মেয়েদের যদি দাঁড় করান তাহলে হয়তো ফল অন্যরকম হবে। তো এখন যেটা মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটাতে এই বিজেপির এই যে কি বলবো, মানে নিচতলা তো একে সংগঠন নেই। ইদানিং ধর কিছু লোক বিধায়ক হয়েছেন, কিছু লোক একেবারে নিচুতলা থেকে বিধায়ক হয়েছেন, এটাও খুবই সত্যি কথা। যেমন বর্ধমানের রাউরগ্রামে কলিতা মাঝি আছেন, উনি পরিচারিকার কাজ করতেন, সেইখান থেকে উনি উঠে এসছেন এখানে, খুবই বড় উত্থান। রেখাপাত্র আছে, খুবই বড় উত্থান, অনেকেই আছে। কিন্তু তারপরে তাদের যে ভূমিকা, মানে তাদের যে জায়গায় জায়গায় ঘুরে বেড়ানো, সব জায়গায় গিয়ে প্রতিশ্রুতি দেওয়া, হ্যাঁ এটা আমরা দেখছি। বর্ধমান শহরের রাস্তাঘাট ভাঙাচোরা, লোকে রাস্তায় হাঁটতে পারছে না, টোটোগুলো চলতে পারছে না, এই অবস্থায় গিয়ে উনি গিয়ে বলছেন যে হ্যাঁ আমরা ব্যবস্থা নেবো। কিন্তু সেটা কবে? তাহলে যদি এইরকম হয়, যেমন অনেক জায়গাতেই বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে, বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে, তা রাজ্য সরকারের পক্ষে সেই সাহসী সিদ্ধান্তটা কেন নিতে পারা যাচ্ছে না যে যেখানে শয়ে শয়ে কাউন্সিলর, শয়ে শয়ে পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারা যেসব পুরসভায় আসছেন না, যেসব জায়গায় মানুষের ন্যূনতম যে দরকারটা সেটা যেখানে হচ্ছে না, সেগুলোকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দ্রুত কেন করা হচ্ছে না? তাহলে বিজেপি কি ভাবছে? বিজেপি কি এটা নিয়ে চিন্তিত যে তাহলে এই জায়গাগুলোতে আমরা আসতে পারবো কি না? একটা ভোটে তো আমরা এসেছি। এখান থেকেই সন্দেহটা দানা বাঁধে যে তাহলে কি ভোটটা মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ থেকেই এই ভোটটা এসেছিল বিজেপির দিকে, নাকি এটা কৌশলগত ভোট? মানে যে দাবি কংগ্রেস সম্প্রতি তুলতে শুরু করেছে, যে মানে সম্প্রতি নয়, ওই ভোট চুরির যে দাবি কংগ্রেস বারবার তুলে আসছে, রাহুল গান্ধী তুলে আসছেন। একটা জিনিস বাবা বলো, যে এই যে ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় 2.0 বলা হচ্ছে, মানে লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্জন্মের কথা বলা হচ্ছে, কোথাও কি তোমার এটা মনে হচ্ছে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই বাংলার রাজনীতির বুকে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত নাম, সবচেয়ে আলোচিত নাম, এবং অনেক মানুষ বিশ্বাস করতে চাইছেন বা বিশ্বাস করার চেষ্টা করছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যা অতীতের ভুল ত্রুটি গত 15 বছর ধরে করেছেন সেটা শুধরে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন? সত্যিই কি কোথাও আগামী ভোটগুলোর যা বিন্যাস হয়ে রয়েছে 31-এর আগে, মানে 29-এর আগে যদি কংগ্রেসের সঙ্গে একটা জোট হয়, যা শোনা যাচ্ছে তাতে উপনির্বাচনে কখনো কোনো জোটফোট কংগ্রেস করবে না তৃণমূলের সঙ্গে, কারণ কংগ্রেস নিজের শক্তিটা আরও বাড়িয়ে নিতে চাইছে, যেটা 29-এ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটটা করবে। যদি সেই সময় হয় তাহলে কি তখনই আসল খেলাটা হবে? মানে 3 বছর তাহলে সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হিসেবে চূড়ান্ত লড়াইটা চালিয়ে যেতে হবে? স্বাভাবিক ব্যাপার, মমতার তো এখন সামনে কোনো রাস্তা নেই। মমতার সামনে চূড়ান্ত লড়াই করা ছাড়া বাড়ির বাইরে গিয়ে মারধর খাওয়া, কেউ অগ্নিমিত্রা পালের মতো লোকজনেরা বলছে যে মমতাকে অ্যারেস্ট করা দরকার, হয়তো কোনোদিন দেখা যাবে মমতাকে সত্যি অ্যারেস্ট করা হলো, কোনো একটা তুচ্ছ কারণের জন্য অ্যারেস্ট করে নিয়ে, জয়ললিতার মতন অ্যারেস্ট হয়ে গেলেন না, সেটা তো খুব বড় ব্যাপার ছিল। সিবিআই অ্যারেস্ট করেছিল, এখানে লোকাল পুলিশ অ্যারেস্ট করলো কি না, আপনি শব্দবিধি ভঙ্গ করেছেন বলে তাকে হয়তো একটা করলো, এটা আদালতে গিয়ে সঙ্গে সঙ্গে জামিন ফামিন পেয়ে গেল। এগুলো চলতে থাকবে। তার কারণ হচ্ছে মমতাকে মানে খোলা খেলতে দিলে, মানে উনি যেমন মেসিকে খোলা খেলতে দিলে মেসি গোলের পর গোল করে যাবে, মমতাকে খেলতে দিলে কিন্তু মমতাও গোলের পর গোল করে যাবে। এখন এই ব্যাপারটা যেটা সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে মমতাকে কিন্তু এইগুলো করে, এই চোর বলে গাড়িতে ঢিল ছুঁড়ে, যেমন আমি একটা জায়গায় একটা খবরে দেখলাম দোলা সেন বলছে যে দিদি কাঁচ তুলুন আমরা মরে যাব, মমতা কাঁচ তুলছেন না। মানে মমতার সেই সাহসটা আছে, মমতা মনে করছেন যে হ্যাঁ আমি বুক চিতিয়ে দাঁড়াতে পারি। এবং এরকম আমরা অনেক জায়গায় দেখেছি, মমতাকে মারধর করা হয়েছে আন্দোলনে, এ তো বড় বড় ঘটনা ঘটেছে, অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে। তৃণমূলের কর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কাঁকসার একটা গ্রামে, বাসুদেবপুর। মমতা গেছে, মমতাকে গ্রামের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশ কেটে পড়েছে। আর দুদিক থেকে চারিদিক থেকে তখন
সিপিএমের লোকজনেরা, মানমুখ লোকজনেরা এসব মমতাকে মারতে আসছে, আক্ষরি করতে, হেঁসো কুড়োল এইসব নিয়ে। মমতা কিন্তু ওখান থেকে সরে যাননি। মমতা পুরো গ্রামটা ভিজিট করেছেন, তার সঙ্গে একটাও দেহরক্ষী নেই। একা একা মমতা এবং সোনালী গুহ ছিলেন তার সঙ্গে। সোনালী গুহ, মমতা এবং আমি এবং আরেকটি হিন্দি পত্রিকার সাংবাদিক, এই 4 জন শুধুমাত্র ওইটার মধ্যে আছি। মমতা কিন্তু গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখেছিলেন, প্রত্যেকটা তৃণমূল কর্মীর বাড়িতে উনি গিয়েছিলেন। অনেকেই বাড়িতে ছিল না, কারণ থাকা সম্ভব নয়, কিন্তু বাড়ির অবস্থাগুলো তিনি কিন্তু দেখেছিলেন। মমতাকে এইটা করে কিন্তু থামানো যাবে না। এই চোর চোর বলে ঢিল ছুঁড়ে, এই কাদা ছুঁড়ে, ডিম ছুঁড়ে মমতাকে থামানো যাবে। একটা প্রশ্ন এই বাজারে খুব প্রবলভাবে উঠে আসে, সেটা হচ্ছে যে ইতিমধ্যে ধরো 20 জন সাংসদ তো উল্টো দিকে কোনো রকমে জো হুজুরি করে, মানে মানুষের কথাবার্তা আর কি অনেক সময় বলতে বলতে চলে আসে, তো কোনো রকম একটা ব্লক তারা জুটিয়েছেন যে 20 জন সাংসদ, কিন্তু তার মধ্যে তো 3 জন আবার মমতার আশ্রয়ে যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত তো এনসিপিআই হয়ে রয়েছেন তারা, মানে তৃণমূলই হয়ে রয়েছেন তারা, এনসিপিআইও হতে পারেননি আর কি, মানে যেটা নিয়ে সবচেয়ে। এবং সেটা হচ্ছে অভিষেক স্পিকারের সঙ্গে বারবার দেখা করছে, বলেছে আমি সুপ্রিম কোর্টে যাব এদের যাতে সদস্যপদ খারিজ করা যায়। মানে কোথাও কি তোমার মনে হচ্ছে তোমার যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাটায় ক্রমশ সুতো বাড়ছে? কোথাও কি মনে হচ্ছে তোমার? তো উপায় নেই না এটা ছাড়া। বিজেপি এদেরকে কেন ওই একটা অনামী দল, যার কোনো অস্তিত্বই নেই, যার নামই বোধহয় শোনেন, আমিও তো নাম চট করে বলতে পারবো, ভেবে চিন্তে বলতে হবে, এইরকম একটা দলে ঢুকিয়ে নিল কেন? বিজেপির আসলে অনেকগুলো সেটা তো বোঝা গেল, কিন্তু এই যে নিজেদের যা আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা মহিলা সংরক্ষণ বিল, হ্যান ত্যান এসব পাস করানোর জন্য এগুলো করেছে, নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে এবার এইটা করে এখন ঢেকে গেলার মতন অবস্থা কি এখন বিজেপির? মানে কোথাও কি তোমার সেটা মনে হচ্ছে? যদি এখন সুপ্রিম কোর্ট তো অনেক বিষয়েই তো সুপ্রিম কোর্ট নানান প্রশ্ন করতে শুরু করেছে, এদিকে বিরোধী দলনেতা সম্পর্কেও প্রশ্ন করতে শুরু করেছে, মানে আদালত যে কি করে হঠাৎ করে দিয়ে দিলেন, স্পিকার কোন মূল্যে দিলেন বা কোন হিসেবে বা কোন নিরিখে তিনি দিয়ে দিলেন। তো এই যে প্রশ্নগুলো, এবার তো উচ্চতর আদালতে তারা এই প্রশ্ন তোলা শুরু করবে। মানে কোথাও কি মনে হচ্ছে তোমার যে মানে আস্তে আস্তে মানে ঢেকে গেলার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে বিজেপির? না, বিজেপির সামনে খুব গুরুতর সংকট আছে। এই যে জেএনজি আন্দোলন, ককরোচ পার্টির আন্দোলন, এটা যেভাবে দানা বাঁধছে, আমার মনে হয় যে এরাই কিন্তু এই কেন্দ্রীয় সরকারের সমূহ সর্বনাশ হিসেবে উত্তীর্ণ হবে আগামী দিনে। তার কারণ হচ্ছে এখানে যারা আছে তারা প্রত্যেকেই শিক্ষিত, লেখাপড়া জানা লোক। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এরা কিন্তু সরকারের তোয়াক্কা করে না, এমনকি নিজের বাবা মারও তোয়াক্কা করে না। এরা একটা অন্য প্রজন্ম, মানে এরম নয় যে আমার ছেলে ইয়ে করতে গেল, আন্দোলন করতে যাচ্ছে, ওরে যাস না বলে আমার মিসেস তাকে ঢুকিয়ে নিল, তার মা তাকে ঢুকিয়ে নিল, সে চুপচাপ বাড়িতে বসে গেল। এটা কিন্তু ঘটনা নয়। এই ঘটনাটার ফলে কিন্তু বিজেপির মানে সমস্যা বাড়বে দিন দিন। এবং যারা এই গদ্দার হচ্ছেন আর কি, যারা সোজা কথা একটা দল ছেড়ে একটা দলে যাচ্ছেন, তাদেরও কিন্তু জেএনজিরা ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু ঘটনা। এবং তাদেরও কিন্তু প্রকাশ্য রাস্তায় দেখা যাবে যে আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বা আমাদের ঋতব্রত বাবু, তারা হচ্ছে জেএনজিদের হাতের কটূক্তির শিকার হচ্ছেন, ডিমের শিকার হচ্ছেন, লাঠির পাথরের শিকার হচ্ছেন বা জুতোর শিকার হচ্ছেন। কেননা তারা গদ্দার বলে নিজেদের কিন্তু নামের আগে একটা টাইটেল বসিয়ে নিয়েছেন। মানে নেম প্লেটে দেখা যাচ্ছে গদ্দার অমুক সিং, গদ্দার অমুক চক্রবর্তী, গদ্দার অমুক খান, এগুলো হচ্ছে কিন্তু ব্যাপার। মানুষ কিন্তু এদের চিহ্নিত করে ফেলেছে গদ্দার হিসেবে। বিজেপির এদেরকে নিয়ে বিজেপির একটা কাজ আছে, এবং আমার মনে হয় সেই কাজটা যদি বিজেপি মেটাতে পারে তাহলে তো ভালোই, তাহলে দ্রুত হবে। আর যদি একটু দেরি হয় মেটাতে, সেটা পরেই এদেরকে ছুঁড়ে ফেলে দেবে বিজেপি। মানে বিজেপি খুব ভালো করে জানে, মানে রুথলেস পার্টি বলছো তুমি? হ্যাঁ, বিজেপি খুব ভালো করে জানে যে ভাড়াটে সৈন্য নিয়ে, বিশ্বাসঘাতকদের নিয়ে কখনো কোনো যুদ্ধ করা যায় না। তাহলে মোটামুটি চর্চায় যা দাঁড়ালো, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই এতদিন 15 বছর আগে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে, সেই লড়াই 15 বছর পর আবার ফিরে এসছে বাংলার বুকে, এবং বিজেপি ক্রমশ চাপে পড়ছে মমতা নামক ফোবিয়ার সামনে। এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আমরা নিশ্চিতভাবেই চোখ রাখছি, আপনারাও চোখ রাখবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকুন ততক্ষণ।